রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল সংঘাতের ৯৮তম দিনে মধ্যপ্রাচ্য উত্তেজনা অব্যাহত রয়েছে। কিউবাও ইরানের মতো প্রতিরোধ গড়তে চায়। গাজা পুনর্গঠনের নামে স্থায়ী দখলের চক্রান্ত চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক ভারসাম্য বদলে দেবে। বাহরাইনের শিয়া মুসলিমদের বিরুদ্ধে দমন পীড়নের নতুন অধ্যায় শুরু হয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের ৯৮তম দিনে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় এখন পর্যন্ত কোনো বাস্তব অগ্রগতি হয়নি, যদিও দুই দেশের মধ্যে যোগাযোগের পথ এখনও খোলা রয়েছে। তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পরও কূটনৈতিক সংলাপ পুরোপুরি বন্ধ হয়নি। একই সঙ্গে তিনি বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্র সমর্থিত লক্ষ্যবস্তুতে ইরানের হামলাকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন এবং সতর্ক করে বলেন, নতুন নিষেধাজ্ঞা বা সামরিক চাপ তেহরানকে তার অবস্থান পরিবর্তনে বাধ্য করতে পারবে না। ইরানি কর্মকর্তাদের দাবি, মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের বাহিনী হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কার এবং কেশম দ্বীপের একটি যোগাযোগ স্থাপনায় হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় বুধবার ইরান বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অন্যদিকে কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলায় দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত একজন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। পাশাপাশি ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কুয়েত। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন নতুন করে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে। চুক্তি অনুযায়ী হিজবুল্লাহকে লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে তাদের যোদ্ধা সরিয়ে নিতে হবে এবং ওই এলাকায় নিরাপত্তার দায়িত্ব থাকবে শুধুমাত্র লেবাননের সরকার বাহিনীর হাতে। তবে বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহ চূড়ান্তভাবে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সব ধরনের হামলা বন্ধের নিশ্চয়তা চাইবে। যুদ্ধবিরতির ঘোষণার পরও ইসরায়েল লেবাননের বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে, যা চুক্তির স্থায়িত্ব নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে এবং সপ্তাহান্তের মধ্যেই একটি সমঝোতা হতে পারে। তবে তিনি স্বীকার করেন যে ফলাফল এখনও অনিশ্চিত। এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদ ২১৫-২০৮ ভোটে এমন একটি প্রস্তাব পাশ করেছে যাতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আগে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে হয়। একই সঙ্গে কংগ্রেসম্যান থমাস ম্যাসি ব্লক দ্য বম্বস অ্যাক্ট এর প্রতি সমর্থন জানিয়েছেন, যার লক্ষ্য ইসরায়েলের কাছে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ সীমিত করা। তার দাবি, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র গাজায় ব্যাপক বেসামরিক প্রাণহানির জন্য ব্যবহৃত হয়েছে এবং এ বিষয়ে ওয়াশিংটনের নৈতিক দায়িত্ব রয়েছে। গাজার পুনর্গঠনকে মানবিক দায়িত্বের পরিবর্তে রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, এমনই অভিযোগ উঠেছে নিকোলাই ম্লাদেনভের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনাকে ঘিরে। দীর্ঘ মাস ধরে নজিরবিহীন ধ্বংসযজ্ঞ, ব্যাপক বাস্তুচ্যুতি এবং প্রশাসনিক বিপর্যয়ের মুখোমুখি হওয়া গাজা আন্তর্জাতিক কূটনীতির অচল অবস্থার মধ্যে কার্যত উপেক্ষিত ছিল। মে মাসের শেষ দিকে সাবেক জাতিসংঘ মধ্যপ্রাচ্য দূত এবং বোর্ড অফ পিসের গাজা বিষয়ক উচ্চ প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ একটি নতুন কাঠামো উপস্থাপন করেন, যা স্থিতিশীলতা, শাসন ব্যবস্থা ও পুনর্গঠনের রূপরেখা হিসেবে তুলে ধরা হয়। কিন্তু সমালোচকদের মতে পরিকল্পনাটির মূল লক্ষ্য পুনর্গঠন নয়, বরং গাজার উপর রাজনৈতিক শর্ত আরোপ করা। প্রস্তাবটির ১৫টি ধাপের মধ্যে পুনর্গঠনকে রাখা হয়েছে সর্বশেষ পর্যায়ে, অর্থাৎ ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল কিংবা অবকাঠামো পুনর্নির্মাণের আগে হামাসের নিরস্ত্রীকরণ, ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার, গাজার নিরাপত্তা কাঠামোর পুনর্বিন্যাস এবং একটি অস্থায়ী প্রশাসনিক কর্তৃপক্ষ গঠনের মতো ১৪টি শর্ত পূরণ করতে হবে। এতে স্পষ্ট হয় যে গাজার মানবিক সংকটকে জরুরি সমস্যা হিসেবে নয়, বরং নতুন রাজনৈতিক বাস্তবতা প্রতিষ্ঠার উপকরণ হিসেবে দেখা হচ্ছে। সমালোচকদের মতে এটি এমন এক কৌশল যার মাধ্যমে পুনর্গঠনকে রাজনৈতিক আনুগত্য ও নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে শর্ত সাপেক্ষ করা হয়েছে। পরিকল্পনাটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবস্থানের প্রতিফলন, যেখানে বলা হয় কেন্দ্রীয় কর্তৃপক্ষের বাইরে অস্ত্র থাকলে পুনর্গঠন সম্ভব নয়। তবে এই যুক্তি গাজার বাস্তবতাকে আংশিকভাবে উপস্থাপন করে বলে অনেকে মনে করেন। ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ কোনো শূন্যতা থেকে জন্ম নেয়নি, বরং দীর্ঘ অবরোধ, দখল, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অচল অবস্থার প্রেক্ষাপটের বিকাশ ঘটেছে। কিন্তু আন্তর্জাতিক আলোচনায় সেই প্রেক্ষাপট প্রায়শই আড়ালে থেকে যায় এবং মূল মনোযোগ কেন্দ্রীভূত হয় ফিলিস্তিনিদের আচরণ নিয়ন্ত্রণের উপর। ইসরায়েলি নীতির সমালোচনা
সমালোচনার পরিবর্তে মলাদেনভের সতর্ক বার্তাও একই ধরনের রাজনৈতিক চাপের প্রতিফলন বলে মনে করা হচ্ছে। তিনি বলেছেন, পরিকল্পনা বাস্তবায়িত না হলে গাজার বড় অংশে ইসরায়েলের অস্থায়ী নিয়ন্ত্রণে স্থায়ী হয়ে যেতে পারে। সমালোচকদের মতে এটি বাস্তবে একটি আলটিমেটাম প্রস্তাব মেনে নাও, নতুবা যুদ্ধের মাধ্যমে সৃষ্ট নতুন বাস্তবতাকে স্থায়ী হিসেবে মেনে নিতে হবে। ফলে এই কূটনৈতিক উদ্যোগকে সমঝোতার প্রচেষ্টা নয়, বরং চাপ প্রয়োগের একটি পদ্ধতি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইসরায়েলের নির্বাচন ঘনিয়ে আসার সময় যখন রাজনৈতিক দলগুলো আপোষের পরিবর্তে কঠোর নিরাপত্তা নীতির প্রতিযোগিতায় লিপ্ত, তখন এমন কোনো উদ্যোগ বাস্তব অগ্রগতি অর্জন করতে পারবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, কিন্তু এমন কিছু মৌলিক বাস্তবতা রয়েছে যা কোনো যুদ্ধই পরিবর্তন করতে পারবে না। ইতিহাসে বারবার দেখা গেছে, বড় যুদ্ধের সময় অনেক বিশ্লেষক ধারণা করেন যে একটি সম্পূর্ণ নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে উঠবে এবং পুরনো বাস্তবতাগুলো বিলীন হয়ে যাবে। কিন্তু মধ্যপ্রাচ্যের দীর্ঘ ইতিহাস প্রমাণ করে যে যুদ্ধ মানচিত্রে পরিবর্তন আনতে পারে, সরকার বদলে দিতে পারে এবং ক্ষমতার কেন্দ্র স্থানান্তর করতে পারে, তবে অঞ্চলটির মৌলিক ভূরাজনৈতিক চরিত্রকে মুছে ফেলতে পারে না। মধ্যপ্রাচ্য এমন একটি অঞ্চল যা শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য সাম্রাজ্যের উত্থান পতন, বিদেশি আক্রমণ, ঔপনিবেশিক শাসন, শীতল যুদ্ধ, সাম্প্রদায়িক সংঘাত এবং গৃহযুদ্ধের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। ইসলামী বিজয়, মঙ্গল আক্রমণ, ক্রুসেড, ইউরোপীয় উপনিবেশবাদ এবং আধুনিক যুগের যুদ্ধগুলো অঞ্চলটিকে নাড়িয়ে দিলেও এর কৌশলগত গুরুত্ব কখনো কমেনি। কারণ মধ্যপ্রাচ্যের শক্তির মূল উৎস শুধু রাজনৈতিক ব্যবস্থায় নয়, বরং এর ভৌগোলিক অবস্থানে নিহিত। যুদ্ধ শেষ হওয়ার পরও হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবেই থাকবে। বিশ্বে ব্যবহৃত বিপুল পরিমাণ তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। একইভাবে সুয়েজ খাল আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান রুট হিসেবে তার গুরুত্ব ধরে রাখবে। এশিয়া, ইউরোপ ও আফ্রিকাকে সংযুক্তকারী অঞ্চল হিসেবে মধ্যপ্রাচ্যের অবস্থানও অপরিবর্তিত থাকবে। ইরান যুদ্ধের পরও হরমুজ প্রণালীর তীরবর্তী রাষ্ট্র থাকবে। ইয়েমেন বাবাল মানদেব প্রণালীর প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ থাকবে এবং মিশর সুয়েজ খালের নিয়ন্ত্রণ বজায় রাখবে। ফলে এসব কৌশলগত স্থানের উপর প্রভাব বিস্তারের প্রতিযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে। এছাড়া যুদ্ধ মধ্যপ্রাচ্যের জনগণের রাজনৈতিক পরিচয় ও জাতীয় আকাঙ্ক্ষাও মুছে ফেলতে পারবে না। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে জোট পরিবর্তন হতে পারে, কিন্তু জনগণের ইতিহাস, সংস্কৃতি, জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক বাস্তবতা অটুট থাকবে। বিশেষ করে ফিলিস্তিন প্রশ্ন, যা কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রবিন্দু, তা কোনো সামরিক সংঘাতের মাধ্যমে বিলীন হবে না। যুদ্ধ নতুন সংকট সৃষ্টি করতে পারে, কিন্তু দীর্ঘদিনের রাজনৈতিক ও ঐতিহাসিক সমস্যাগুলোর সমাধান নিজে থেকে এনে দিতে পারে না। বাহরাইনের শিয়া মুসলিমদের বিরুদ্ধে দমন পীড়নের নতুন অধ্যায় শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। দেশটির 5 জন বিশিষ্ট শিয়া আলেম সৈয়দ ইয়াসিন মুস্তাফি, শেখ আলী আল মুস্তারিশদ, শেখ জাফর আশুর, শেখ নাজির মালিক এবং শেখ মাহমুদ তাহেরিকে বুধবার কোনো কারণ না জানিয়ে তাদের বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয় এবং অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এছাড়া আরো 15 জন ব্যক্তি, যাদের মধ্যে ধর্মীয় বক্তা, কোরআন তেলাওয়াতকারী এবং সাংস্কৃতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব রয়েছেন, তাদেরও অপহরণ করা হয়েছে বলে জানা গেছে। এসব গ্রেফতারের ফলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে আটক বাহরাইনি আলেমের সংখ্যা 58 জনে পৌঁছেছে। এর মধ্যে 56 জনকে বাহরাইনের আল খলিফা শাসক গোষ্ঠী এবং 2 জনকে সংযুক্ত আরব আমিরাতে আটক করা হয়েছে। এদিকে বাহরাইন সরকার নতুন এক নির্দেশনা জারি করে শিয়া মুসলমানদের ইরাক ও ইরানে ধর্মীয় সফর এবং জিয়ারতে যাওয়া নিষিদ্ধ করেছে। মুহররম মাসের শোকানুষ্ঠান এবং কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীদের শাহাদাত বার্ষিকী পালনের প্রাক্কালে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সময়ে দেশটির খ্যাতিমান কোরআন তেলাওয়াতকারী হাজ মেহেদি সেহওয়ানকে হাউদ আল জাফ আটক কেন্দ্র থেকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, যদিও তার পরিবার বা আইনজীবীকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। ইরানে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত হোর্হে ফার্নান্দো লেফেব্রে নিকোলাস বলেছেন, কঠোর নিষেধাজ্ঞা ও সামরিক আগ্রাসনের মুখেও ইরানি জাতির দৃঢ় প্রতিরোধ কিউবার জন্য একটি অনুকরণীয় মডেল এবং অনুপ্রেরণার উৎস। আলবোর্জ প্রদেশ সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ ও হুমকির মুখে তেহরান ও হাভানার মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর হচ্ছে। তিনি উল্লেখ করেন, ইরান ও কিউবার কূটনৈতিক সম্পর্কের ইতিহাস 50
বছরেরও বেশি পুরনো হলেও বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই সম্পর্ক নতুন গুরুত্ব পেয়েছে। তার ভাষায় উভয় দেশই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখোমুখি এবং যুদ্ধ ও বৈরী কর্মকাণ্ডের আশঙ্কা তাদের আরও ঘনিষ্ঠ করে তুলছে। মেহের নিউজ এজেন্সির এক প্রশ্নের জবাবে কিউবার রাষ্ট্রদূত বলেন, ইরানি জনগণের প্রতিরোধকে কিউবার জনগণ অত্যন্ত মূল্যায়ন করে। দীর্ঘদিন ধরে উভয় দেশ ব্যাপক নিষেধাজ্ঞার শিকার হলেও ইরান সীমাবদ্ধতার মধ্যেও নিজের প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখতে এবং দেশকে রক্ষা করতে সক্ষম হয়েছে। এই অভিজ্ঞতা কিউবার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে কাজ করবে এবং নিজেদের দেশ রক্ষায় সংহতি ও সহযোগিতা জোরদারে সহায়ক হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে এবং এটি ইরানের গৌরবময় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে জৈব প্রযুক্তি খাতে সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, যৌথভাবে ভ্যাকসিন উৎপাদন কিউবা ইরান বৈজ্ঞানিক সহযোগিতার সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য। সফরকালে যুদ্ধের ক্ষতিগ্রস্ত একটি ঐতিহাসিক প্রাসাদ পরিদর্শন করে তিনি সাংস্কৃতিক ঐতিহ্যের উপর হামলার নিন্দা জানান এবং ইউনেস্কো সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে ইরানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনায় হামলার ঘটনাগুলো নথিভুক্ত ও আনুষ্ঠানিকভাবে নিন্দা জানানোর আহ্বান জানান। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা কৌশলের সাম্প্রতিক বছরগুলোতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতির পাশাপাশি ঢাকা এখন প্রতিরক্ষা আধুনিকীকরণে নতুন নতুন অংশীদার খুঁজছে। এই প্রেক্ষাপটে তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্রমশ গভীরতর হচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের 3 দিনের বাংলাদেশ সফরকে দুই দেশের কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক মহল এবং সামরিক বিশ্লেষকদের ধারণা, এই সফরের মধ্য দিয়ে শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতাই নয়, বরং প্রতিরক্ষা খাতে আরও বিস্তৃত অংশীদারিত্বের ভিত্তি তৈরি হতে পারে। বিশেষ করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ কর্মসূচি এবং তুরস্কের দ্রুত বিকাশমান প্রতিরক্ষা শিল্পের মধ্যে একটি স্বাভাবিক সমন্বয় তৈরি হয়েছে, যা আগামী বছরগুলোতে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। গত এক দশকে তুরস্ক বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল প্রতিরক্ষা প্রযুক্তি ও উৎপাদনকারী রাষ্ট্রে পরিণত হয়েছে। একসময় পশ্চিমা অস্ত্রের উপর নির্ভরশীল দেশটি বর্তমানে নিজস্ব প্রযুক্তিতে ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাঁজোয়াযান, নৌযান, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম তৈরি করছে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার অনেক দেশ এখন তুরস্ককে একটি নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার হিসেবে বিবেচনা করছে। বাংলাদেশও সেই তালিকায় ক্রমশ গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। বাংলাদেশে ইতিমধ্যে তুরস্ক থেকে বেশ কয়েক ধরনের সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে তুর্কি ড্রোন প্রযুক্তি। বিশেষ করে বাইকার নির্মিত ড্রোনগুলো বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। যদিও বাংলাদেশের কাছে থাকা ড্রোনের সংখ্যা ও সক্ষমতা নিয়ে সরকারি পর্যায়ে সব তথ্য প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা সূত্রে জানা যায় যে বাংলাদেশের নজরদারি ও গোয়েন্দা কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তুর্কি ড্রোন প্রযুক্তির প্রতি আগ্রহ দেখিয়েছে এবং কিছু প্ল্যাটফর্ম ইতিমধ্যে সংগ্রহ করেছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের কার্যকারিতা ইউক্রেন, লিবিয়া, সিরিয়া এবং নাগর্নো কারাবাখ সংঘাতে প্রমাণিত হয়েছে। ফলে বাংলাদেশের মতো একটি দেশ যার দীর্ঘ সমুদ্র সীমা এবং বিস্তৃত সীমান্ত রয়েছে, তাদের জন্য ড্রোন প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রোনের পাশাপাশি বাংলাদেশ তুরস্ক থেকে স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা লাইট এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহ করেছে বলে প্রতিরক্ষা মহলে আলোচনা রয়েছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু আকাশে যুদ্ধ বিমান থাকলেই হয় না, ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং লো ফ্লাইং টার্গেট মোকাবেলার জন্য কার্যকর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও প্রয়োজন হয়। তুরস্কের তৈরি বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেম বর্তমানে আন্তর্জাতিক বাজারে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। বাংলাদেশের জন্য এই ধরনের প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশের কৌশলগত স্থাপনা, নৌঘাঁটি, বিমান ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষার ক্ষেত্রে এসব ব্যবস্থা বড় ভূমিকা রাখতে পারে। তুরস্ক থেকে বাংলাদেশ যে সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে বা সংগ্রহের বিষয়ে আগ্রহ দেখিয়েছে, তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সাঁজোয়াযান, যোগাযোগ ব্যবস্থা, ইলেকট্রনিক নজরদারি প্রযুক্তি এবং প্রতিরক্ষা শিল্প সহযোগিতা সম্পর্কিত প্রকল্প।
বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের জন্য তুরস্কের বড় আকর্ষণ হচ্ছে তুলনামূলকভাবে কম খরচে আধুনিক প্রযুক্তি পাওয়া। পশ্চিমা দেশগুলোর অনেক অস্ত্র ব্যবস্থার দাম অত্যন্ত বেশি এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক শর্ত থাকে। অন্যদিকে তুরস্ক তুলনামূলক নমনীয় শর্তে প্রযুক্তি সরবরাহ করতে আগ্রহী এবং যৌথ উৎপাদন বা প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও আলোচনা করতে প্রস্তুত থাকে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের মাধ্যমে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করছে। এই কর্মসূচির আওতায় সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীতে আধুনিক প্রযুক্তি সংযোজনের কাজ চলছে। এই প্রেক্ষাপটে তুরস্ক একটি সম্ভাবনাময় অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে বাংলাদেশ এমন দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় যারা প্রতিরক্ষা প্রযুক্তিতে অগ্রসর হলেও কোনো একটি বৈশ্বিক শক্তি ব্লকের সঙ্গে কঠোরভাবে আবদ্ধ নয়। তুরস্ক সেই দৃষ্টিকোণ থেকে একটি আকর্ষণীয় বিকল্প। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সফরকে ঘিরে সামরিক বিশ্লেষকদের মধ্যে আলোচনা রয়েছে যে বাংলাদেশ নতুন কিছু প্রতিরক্ষা চুক্তির বিষয়ে অগ্রগতি অর্জন করতে পারে। যদিও সরকারিভাবে কোনো নির্দিষ্ট অস্ত্র চুক্তির ঘোষণা দেওয়া হয়নি, তবে বিভিন্ন সূত্রে ধারণা করা হচ্ছে যে ড্রোন সক্ষমতা বৃদ্ধি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, নৌবাহিনীর জন্য উন্নত প্রযুক্তি এবং প্রতিরক্ষা শিল্প সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশের বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জ বিবেচনায় এসব ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সম্পর্কের সবচেয়ে বড় সম্ভাবনা যৌথ উৎপাদন ও প্রযুক্তি স্থানান্তরে। বাংলাদেশ ইতোমধ্যে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার চেষ্টা করছে। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ এবং অন্যান্য সামরিক শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করছে। তুরস্কের সঙ্গে সহযোগিতার মাধ্যমে এই শিল্পকে আরও উন্নত পর্যায়ে নেওয়া সম্ভব হতে পারে। বিশেষ করে ড্রোন, সেন্সর প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং স্মার্ট গোলাবারুদ উৎপাদনের ক্ষেত্রে দুই দেশ যৌথভাবে কাজ করতে পারে। তবে বাংলাদেশ তুরস্ক সম্পর্ক কেবল সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং রাজনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় থেকে তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে সহযোগিতার পরিধি বেড়েছে। বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামো উন্নয়নেও তুরস্ক আগ্রহ দেখিয়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং কৌশলগত অবস্থান তুরস্কের জন্য গুরুত্বপূর্ণ। একইভাবে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ার সংযোগের স্থলে অবস্থিত তুরস্ক বাংলাদেশের জন্য একটি মূল্যবান অংশীদার। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিও বাংলাদেশ তুরস্ক সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে। বিশ্ব রাজনীতিতে বহু মেরুকরণের প্রবণতা বাড়ছে এবং অনেক দেশ এখন একক শক্তির উপর নির্ভরতা কমিয়ে বহুমুখী অংশীদারিত্ব গড়ে তুলতে চাইছে। বাংলাদেশও সেই নীতি অনুসরণ করছে। চীন, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে ঢাকা তার কৌশলগত বিকল্প বাড়াচ্ছে। তুরস্ক ও দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। এই অঞ্চলে পাকিস্তানের সঙ্গে তাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশকেও একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখা হচ্ছে। প্রায় 18 কোটির বেশি জনসংখ্যার দেশ বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং ভৌগোলিক অবস্থানের কারণে আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে আঙ্কারার জন্য ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার করা একটি স্বাভাবিক কৌশলগত পদক্ষেপ। ভবিষ্যতের দিকে তাকালে বলা যায় বাংলাদেশ তুরস্ক সম্পর্ক আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি দুই দেশ বাণিজ্য বৃদ্ধি, মুক্ত বাণিজ্য চুক্তি, জ্বালানি সহযোগিতা, উচ্চ প্রযুক্তি খাত এবং শিক্ষা বিনিময় কর্মসূচিতে নতুন উদ্যোগ নিতে পারে। বিশেষ করে প্রতিরক্ষা খাতে যদি প্রযুক্তি স্থানান্তর ও যৌথ উৎপাদনের মতো প্রকল্প বাস্তবায়িত হয় তাহলে তা বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশীয় শিল্প উন্নয়নেও বড় ভূমিকা রাখবে। হাকান ফিদানের এই সফর তাই শুধু একটি নিয়মিত কূটনৈতিক সফর নয়, বরং এই দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রতিরক্ষা সহযোগিতা, কৌশলগত অংশীদারিত্ব এবং আঞ্চলিক ভূ রাজনীতির পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশ ও তুরস্ক ক্রমশ একে অপরের কাছাকাছি আসছে। ইতিমধ্যে ড্রোন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং
অন্যান্য সামরিক প্রযুক্তি ক্রয়ের মাধ্যমে যে সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছে তা আগামী বছরগুলোতে আরও শক্তিশালী হতে পারে। যদি দুই দেশ পারস্পরিক স্বার্থ, প্রযুক্তিগত সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে পারে, তাহলে বাংলাদেশ তুরস্ক সম্পর্ক দক্ষিণ এশিয়া ও বৃহত্তর মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক অংশীদারিত্বে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে। ইসরায়েলে অতিরিক্ত 50,000 ভারতীয় শ্রমিক নেয়ার পরিকল্পনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মহলে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে ইরান ইসরায়েল উত্তেজনা, ভারত ইসরায়েল কৌশলগত সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যে ভারতীয় প্রবাসীদের বিশাল উপস্থিতিকে সামনে এনে অনেকে এমন আশঙ্কা প্রকাশ করছেন যে এই শ্রমিকদের একটি অংশ ভবিষ্যতে গোয়েন্দা নেটওয়ার্কের কাজে ব্যবহৃত হতে পারে। পাকিস্তানি সাংবাদিক হামিদ মিরের বক্তব্যের পর এই আলোচনা আরও তীব্র হয়েছে। তবে বাস্তবতা, ভূ রাজনীতি, গোয়েন্দা কার্যক্রমের প্রকৃতি এবং আন্তর্জাতিক শ্রমবাজার সবকিছু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করলে দেখা যায় বিষয়টি যতটা নাটকীয়ভাবে উপস্থাপন করা হচ্ছে, বাস্তবতা সম্ভবত তার চেয়ে অনেক বেশি জটিল। ভারত ও ইসরায়েলের সম্পর্ক গত এক দশকের নজিরবিহীনভাবে ঘনিষ্ঠ হয়েছে। বিশেষ করে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্ক শুধু প্রতিরক্ষা বা অস্ত্র বেচা কেনার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। কৃষি, প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, বন্দর নজরদারি প্রযুক্তি এবং গোয়েন্দা সহযোগিতার দিকেও বিস্তৃত হয়েছে। ভারত বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশগুলোর একটি, আর ইসরায়েল ভারতের অন্যতম বড় প্রতিরক্ষা সরবরাহকারী। ড্রোন, রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সীমান্ত নজরদারি প্রযুক্তি, বহু ক্ষেত্রে দুই দেশ একসাথে কাজ করছে। ফলে ভারতীয় শ্রমিকদের ইসরায়েলে প্রবেশকে অনেকে শুধু শ্রমবাজারের বিষয় হিসেবে দেখছেন না, বরং বৃহত্তর কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবেও দেখছেন। ইসরায়েল কেন হঠাৎ এত ভারতীয় শ্রমিক নিতে চাইবে? এর উত্তর অনেকটাই অর্থনৈতিক ও বাস্তবধর্মী। গাজা যুদ্ধ এবং আঞ্চলিক সংঘাতের পর ফিলিস্তিনি শ্রমিকদের প্রবেশ কঠোরভাবে সীমিত হয়েছে। বহু বছর ধরে ইসরায়েলের নির্মাণ, কৃষি ও অবকাঠামোগত খাতে ফিলিস্তিনি শ্রমিকদের উপর নির্ভরতা ছিল ব্যাপক। নিরাপত্তা উদ্বেগের কারণে সেই নির্ভরতা কমানোর চেষ্টা করছে ইসরায়েল। ফলে বিকল্প শ্রমশক্তি দরকার হয়েছে। ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং কিছু আফ্রিকান দেশ থেকে শ্রমিক আনার পরিকল্পনা সেই শূন্যতা পূরণের অংশ। ভারতও এই সুযোগকে অর্থনৈতিকভাবে লাভজনক হিসেবে দেখছে। বিপুল যুব জনসংখ্যার জন্য বিদেশি শ্রমবাজার ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের গালফ অঞ্চলে কয়েক মিলিয়ন ভারতীয় বহু বছর ধরেই কাজ করছে। তাদের পাঠানো রেমিটেন্স ভারতের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখে। তবে যারা সন্দেহ প্রকাশ করছেন তাদের যুক্তিও পুরোপুরি উড়িয়ে যেতে চায় না। কারণ ইতিহাসে বহুবার দেখা গেছে যে বিভিন্ন রাষ্ট্র তাদের প্রবাসী কমিউনিটি, ব্যবসায়ী নেটওয়ার্ক, শিক্ষার্থী, এনজিও কর্মী বা শ্রমিকদের মধ্য থেকে তথ্য সংগ্রহের জন্য লোক নিয়োগ করেছে। শুধু মোসাদ নয়, বরং CIA, KGB, MI6 এমনকি আঞ্চলিক শক্তিগুলো বিভিন্ন সময়ে এমন কাজ করেছে। আধুনিক গোয়েন্দা কার্যক্রম শুধু সিনেমার মতো স্পাই বনাম স্পাই না, বরং তথ্য, যোগাযোগ, নজরদারি এবং স্থানীয় নেটওয়ার্ক তৈরির উপর অনেক বেশি নির্ভরশীল। মধ্যপ্রাচ্যে ভারতীয়দের উপস্থিতি এতটাই ব্যাপক যে তারা সহজেই জনস্রোতের মধ্যে মিশে যেতে পারে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, প্রায় সব গালফ রাষ্ট্রেই ভারতীয় শ্রমিক, প্রকৌশলী, ডাক্তার, ব্যবসায়ী এবং IT কর্মীরা বহু বছর ধরে কাজ করছেন। এই বিশাল প্রবাসী কমিউনিটির ভেতর থেকে কাউকে গোপনে গোয়েন্দা কাজে ব্যবহার করা তাত্ত্বিকভাবে অসম্ভব নয়, বরং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত এমন মানুষকেই পছন্দ করে যাদের উপস্থিতি স্বাভাবিক মনে হয়। কাতারে ভারতীয় নৌবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তার গ্রেপ্তার এবং পরে মৃত্যুদণ্ডের খবরও এই আলোচনায় বারবার উঠে আসে। যদিও পুরো ঘটনার বিস্তারিত কখনো প্রকাশ্যে পরিষ্কার হয়নি, তবুও অনেক বিশ্লেষক ধারণা করেছিলেন যে তাদের বিরুদ্ধে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগ ছিল। এই ধরনের ঘটনা দক্ষিণ এশিয়ার সন্দেহ ও আতঙ্ককে বাড়িয়ে দেয়। একইভাবে ইরানেও অতীতে বিদেশি নাগরিকদের গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক করার ঘটনা ঘটেছে। ফলে ভারতীয়দের ব্যবহার করা হতে পারে, এই শঙ্কা সম্পূর্ণ কাল্পনিক নয়। ভারতীয় হিন্দুত্ববাদী রাজনীতি বা ইসরায়েলে ডানপন্থী জাতীয়তাবাদীদের মধ্যে কিছু আদর্শিক মিল রয়েছে। বিশেষ করে নিরাপত্তা, জাতীয় পরিচয়ের প্রশ্নে দুই দেশের
কট্টরপন্থী রাজনীতির মধ্যে পারস্পরিক সহানুভূতি দেখা যায়। ভারতীয় ডানপন্থী মহলকে ইসরায়েলকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা হয়, অন্যদিকে ইসরায়েলের কিছু গোষ্ঠী ভারতের বর্তমান রাজনৈতিক ধারা নিয়ে ইতিবাচক অবস্থান নেয়। তবে এটাকে সরাসরি সমস্ত ভারতীয় মুসলিম বিদ্বেষ বা সব ভারতীয় ইসরায়েলের হয়ে কাজ করবে এমনটা বাস্তবসম্মত নাও হতে পারে। ভারতের ভেতরেই বিশাল মুসলিম জনগোষ্ঠী রয়েছে এবং ভারতীয় সমাজ রাজনৈতিকভাবে বহুমাত্রিক। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো নিজেরা অত্যন্ত শক্তিশালী নজরদারি কাঠামো পরিচালনা করে। সৌদি আরব, কাতার, ইউএই কিংবা তুরস্ক, এসব দেশে বিদেশি কর্মীদের উপর নিরাপত্তা নজরদারি থাকে। বিশেষ করে ইসরায়েল সংবেদনশীল বিষয়ে তারা অনেক সতর্ক। তবুও ভয়টা কেন তৈরি হচ্ছে? কারণ বর্তমান বিশ্বে যুদ্ধ শুধু মিসাইল বা ট্যাঙ্কের যুদ্ধ নয়। তথ্য, সাইবার নেটওয়ার্ক, অর্থনীতি, সামাজিক বিভাজন সবই এখন যুদ্ধের অংশ। মানুষ বুঝতে পারছে যে আধুনিক রাষ্ট্রগুলো অনেক সূক্ষ্মভাবে প্রভাব বিস্তার করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে, প্রোপাগান্ডা, প্রযুক্তি কোম্পানি, সাইবার নজরদারি, বিদেশি বিনিয়োগ সবকিছু এখন নিরাপত্তা আলোচনার অংশ হয়ে গেছে। তাই যখন ভারত ও ইসরায়েলের মতো দুই ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্র বড় শ্রম চুক্তি করে, তখন অনেকেই তার আড়ালে নিরাপত্তা বা গোয়েন্দা দিক খোঁজেন। হামিদ মিরের বক্তব্য মূলত একটি জিওপলিটিক্যাল সতর্ক বার্তা হিসেবে দেখা যেতে পারে। পাকিস্তান দীর্ঘদিন ধরেই ভারত ইসরায়েল সম্পর্ককে নিরাপত্তা হুমকি হিসেবে দেখে। পাকিস্তানি সামরিক ও কূটনৈতিক বিশ্লেষণে প্রায় বলা হয় যে ভারত ইসরায়েলের প্রযুক্তি ও গোয়েন্দা অভিজ্ঞতা ব্যবহার করে দক্ষিণ এশিয়ায় নিজের অবস্থান শক্তিশালী করছে। ভারত ইসরায়েল সম্পর্ক যে দ্রুত গভীর হচ্ছে তা সত্য। মধ্যপ্রাচ্যে ভারতীয়দের উপস্থিতি যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেটাও সত্য। গোয়েন্দা সংস্থাগুলো যে বিদেশি নেটওয়ার্ক ব্যবহার করে এটাও বাস্তবতা। কিন্তু 50,000 ভারতীয়কে সংগঠিতভাবে মোসাদ এজেন্ট বানিয়ে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দেয়া ধারণার পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ্যে না থাকলেও এটি আপাতত নিরাপত্তা শঙ্কা এবং আঞ্চলিক অবিশ্বাসের মিশ্রণ হিসেবে থেকে যাবে। ইরানের চাবাহার বন্দরে ভারতীয়দের ব্যবহার করে যেভাবে ইসরায়েল ধ্বংসাত্মক আক্রমণ চালিয়েছে সেই অভিজ্ঞতা বলে দেয় মধ্যপ্রাচ্য জুড়ে গোয়েন্দা ছড়িয়ে দেওয়ার সংখ্যাটাও অমূলক নয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।